ওখানে কোনো উঠতে পারছে না, ওইদিকে গেলে বলো ওইদিকে যাও, ওইদিকে গেলে বলো ওইদিকে যাও। আমরা সাধারণ মানুষ কোথায় গেলে রিক্সা পাবো আমরা নিজেরা জানি না। কি করোনায় মরবো না বাসায় মরবো না মেডিকেল আসি মরবো। স্বাস্থ্য অধিদপ্তরের আইসিইউর হিসেবের সঙ্গে মিল নেই বাস্তবতার। চিকিৎসার জন্য বেড়েই চলছে হাহাকার। করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু। নিয়ম নীতির তোয়াক্কা না করে চট্টগ্রামে চলছে বেসরকারি হাসপাতাল করোনা রোগী নিতে অনীহা। ভর্তি নিলেও বিল কয়েক গুণ বেশি নেয়ার অভিযোগ। করোনায় দেশে শুধু নিম্নবিত্ত নয়, সংকটে মধ্যবিত্তরাও। আয় কমেছে 95% মানুষের। নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা। চট্টগ্রামে নাটকীয় কায়দায় মোটরসাইকেল গ্যাংয়ের ধারাবাহিক ছিনতাই। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত। পুলিশের অভিযানে 6 সদস্য গ্রেফতার। এবং কোরবানির জন্য লালন করা 3 লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। করোনা সংকটে গরু কিনতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। লোকসানের শঙ্কা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। স্বাস্থ্য অধিদপ্তরের আইসিইউর হিসেবের সঙ্গে মিল নেই বাস্তবতার। বন্দরনগরীতে 7,500 করোনা আক্রান্তের জন্য শয্যা আছে মাত্র 24টি। চিকিৎসার জন্য সাধারণ রোগীদের হাহাকার বেড়েই চলেছে। চরম অব্যবস্থাপনার চিত্র চোখে পড়ছে প্রতিদিনই। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাবার কোলে মাত্র কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া প্রিমেচিউর শিশু আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে ক্লিনিক থেকে ছুটে এসেছেন চট্টগ্রাম মেডিকেলে। এই পরিবারগুলোর মতোই বন্দরনগরীর লাখো বাসিন্দা সুচিকিৎসার জন্য হাহাকার করছেন। দৌড়াদৌড়ি করতে হচ্ছে যে আর কি, এখানে অক্সিজেন পাচ্ছি না, এখানে অ্যাম্বুলেন্স পাচ্ছি না, এখানে ভালো ট্রিটমেন্ট নাই, ওইখানে ডাক্তার দেখতেছে না। বলছিল 2 মাস পরে আসতে, আসার পরে এখন ওনারা দেখি বলতেছে এখন অপারেশন করা যাবে না, মহামারী শেষ হলে পরে অপারেশন করতে হবে। আমরা সাধারণ মানুষ কোথায় গেলে রিক্সা পাবো আমরা নিজেরা জানি না। কি করোনায় মরবো না বাসায় মরবো না মেডিকেল আসি মরবো। 3.5 বছরের আলিফ টেবিল থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে সে ভোরে। সন্তানকে কাঁধে নিয়ে হাসপাতালের এই মাথা থেকে ও মাথায় অসহায়ের মতো ঘুরছেন বাবা। ওখানে কোনো উঠতে পারছে না, ওইদিকে গেলে বলো ওইদিকে যাও, ওইদিকে গেলে বলো ওইদিকে যাও। মানে এরকম করে এক দেড় ঘন্টা ঘুরতেছি। সাধারণ রোগীদের যখন এহাল, তখন করোনা আক্রান্তদের অবস্থা খুব একটা ভালো নয়। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা প্রায় 7,800। এর মধ্যে মৃত্যু হয়েছে 165 জনের। বেশিরভাগই প্রাণ হারিয়েছেন অক্সিজেন এবং আইসিইউ সংকটে। এই পর্যন্ত জেনারেল হাসপাতালে 10, চট্টগ্রাম মেডিকেলে 8 এবং মা ও শিশু হাসপাতালে 6 আইসিইউ শয্যায় নগরবাসীর একমাত্র সম্বল। হাহাকার মানে কি, আমি কোভিড রোগী, আমি কোনো হাসপাতালে ভর্তি হতে পারছি না, অথবা আমি আইসোলেশন সেন্টারে থাকলাম, আমার যখন হাই ফ্লো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে জীবন বাঁচানোর জন্য, সেটা সব রোগীরা পাচ্ছে না বা ব্যাপক রোগীরাই পাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে না আসার কারণে এবং তারা আইসিইউ কিছুটা বন্ধ, কিছুটা লুকোচুরি, কিছুটা কালামাছি খেলার কারণে ওই বেসরকারি ব্যবস্থাপনার কোনো হাসপাতালে আইসিইউ শয্যা সক্রিয় না থাকায় এই সংকট প্রকট হয়েছে। প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এখন নগরীর 28টি ক্লিনিকে আরও অন্তত 200 আইসিইউ শয্যা রয়েছে, কিন্তু সেই সুবিধা পাচ্ছে না কোভিড রোগীরা। 70 লাখ নগরবাসীর পাশাপাশি আশপাশের জেলা এবং উপজেলা থেকে আরও অন্তত 1.5 কোটি মানুষ চিকিৎসা নিতে আসে এই নগরীতে। কিন্তু করোনা রোগীদের জন্য শয্যা রয়েছে মাত্র 600 আর আইসিইউ 24, যা প্রয়োজনের তুলনায় 1% কম। আর এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই নগরবাসীর পাশাপাশি আশপাশের জেলা এবং উপজেলার সাধারণ মানুষদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বেসরকারি হাসপাতালের কার্যক্রম। করোনা রোগী ভর্তির ক্ষেত্রে রয়েছে অনীহা। আবার কোনো রোগী ভর্তি করা হলেও বিল নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। বাড়তি বিল নেওয়ার ক্ষেত্রে অজুহাতের শেষ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নূরজামাল আতিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ক্রমশ অবনতি ঘটছে করোনা পরিস্থিতির, সে সাথে চিকিৎসা সেবারও। আনিস মিয়া, বয়স 58 বছর। কয়েকদিন ধরে জ্বরের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত তার আর বাড়ি ফেরা হয়নি। পিতাকে হারিয়ে যখন শোকে দিশেহারা, তখন হাসপাতাল কর্তৃপক্ষ ধরিয়ে দেয় একটি বড় আকারের বিলের ফর্দ। শুধুমাত্র ঘুমের ওষুধ আর স্যালাইনের মাধ্যমে 93,994,000 টাকা বিল করেছেন। এটা অনেক বেশি অস্বাভাবিক।
কোনো নিয়মনীতি ছাড়াই চলছে নগরীর বেসরকারি হাসপাতালগুলো। কোনো রোগী বেসরকারি হাসপাতালে ভর্তির সুযোগ পেলেও চিকিৎসার নামে গলার কাটা বিলের বোঝায় জর্জরিত হচ্ছে রোগীরা। একটু শ্বাসকষ্ট ছিল, আমি ভয়ে এক্স হসপিটালের 30 তারিখ ভর্তি হয়েছি, 6 তারিখ রিলিজ করে দিয়েছি। 1,15,000 টাকা দিতে আমার অনেক সমস্যা হয়েছে। অবশ্য বাড়তি বিল নেওয়ার নানা অজুহাত হাসপাতাল কর্তৃপক্ষের। হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে 1 ঘন্টায় 70 লিটার করে দিতে হয়, 150 টাকা করে পার লিটার যদি নিই, সে যদি 14 দিন নেয় তার বিল তো অটোমেটিকলি বাড়বে। সরকারিভাবে বেসরকারি হাসপাতালগুলোতে ন্যায্য মূল্যে অক্সিজেন সরবরাহ ও বিলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া না হলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না বলে মনে করেন নগরীর জনস্বাস্থ্য রক্ষা কমিটি। বেসরকারি হাসপাতালে আমাদের তো অজুহাত দেওয়ার কোনো নেই, শেষ নেই। তো অজুহাতগুলো বন্ধ করতে হবে এবং এটা নির্ধারণ করে না দিলে যা হচ্ছে তাই হবে। কোনো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তারা কিন্তু সরাসরি আমাদেরকে বলতে পারে, সিভিল সার্জনকে বলতে পারে, ডিসি কে বলতে পারে, আমাকে বলতে পারে, কেউ আসে না। আমাদের নলেজে কিন্তু এখনো নাই যে তারা বেশি নিচ্ছে, বললে আমরা ব্যবস্থা নিব। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল রয়েছে 28টি। যেভাবে বাড়ছে সেভাবে হাতে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। এমন অসহনীয় অবস্থা থেকে চট্টগ্রামবাসীর কখন পরিত্রাণ মিলবে ও কর্তৃপক্ষের ঘুম ভাঙবে সেটি এখন বড় প্রশ্ন। চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। অন্যদিকে রাজধানীতে 83টি আইসিইউ শয্যা খালি পড়ে আছে বলা হলেও সরেজমিন দেখা গেছে এ সংখ্যা 6টির বেশি নয়। আর 16টি কোভিড হাসপাতালে 180টি শয্যার হিসেবেও রয়েছে গরমিল। রিপোর্ট রাশেদ লিমনের। আইসিইউটা এরকম একটা পরিস্থিতি, কারো পেশেন্ট নামে তো আর আরেকজনকে উঠানো যায় না। বাবাকে হারিয়ে সন্তানের ক্ষোভ নেই, আছে আক্ষেপ, যার নাম আইসিইউ। করোনার সঙ্গে লড়তে থাকা আরেক পিতার সন্তানেরও হাহাকার একই জায়গায় ঠেকেছে। ডক্টর বলল যে এখানে তো ওয়েটিং লিস্টে আছেন, একটু বাইরে চেষ্টা করেন। তথ্য বলছে কুয়েত মৈত্রী হাসপাতালে 26টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে 9টি। সরেজমিনে দেখা গেল 15টি শয্যার একটিও খালি নেই। এটার জন্য তো অ্যানেস্থেসিওলজিস্ট দরকার, ওটা আমরা চাইছিলাম, কিন্তু এত অ্যানেস্থেসিওলজিস্ট তো বাংলাদেশেও শর্ট। এই অবস্থা কুর্মিটোলা জেনারেল হাসপাতালেরও। 10টি আইসিইউ বেডের সবকটি রোগী ফাংশনাল 10টা আর আরো 17টা হচ্ছে চলমান আন্ডার প্রসেস। ঢাকা মেডিকেলের তথ্যে আরো গোলমেলে। কাগজে কলমে 48টি আইসিইউ শয্যা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের হিসেব 14টি, 24টি এসডিও বেড যোগ করেও সেই হিসাব মেলানো যাবে না। অল্প সময়ের মধ্যে আমরা আমাদের যে রিসোর্সটা ছিল সেগুলোকে ট্রান্সফর্ম করে আমরা একটা 14 বেডের 14 শয্যার একটা আইসিইউ ওখানে ডেভেলপ করেছি। অধিদপ্তরের হিসেবে রাজধানীতে করোনার জন্য আইসিইউ শয্যা আছে 180টি, যদিও বাস্তবে সেই সংখ্যা 123টি। আমরা তো বলছি টোটাল বেডের সংখ্যা, টোটাল বেড কতগুলো আছে আর কতগুলো আইসিইউ আছে সেটা সংখ্যাই তো বলা হয়েছে। আমাদের সার্ভিস তো দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো এটা মানে এগুলো কতদিনের মধ্যে আপনারা এই বাকিগুলো যেগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী সারা দেশে রোগীর জন্য বরাদ্দ আইসিইউর শয্যার সংখ্যা 240টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে আরও 34 জন মারা গেলেন কোভিড-19-এ। এ নিয়ে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1695 জনে। সংক্রমণের ঊর্ধ্বমুখী হার কিছুটা স্থিতিশীল থাকলেও 24 ঘন্টায় শনাক্তের হার রেকর্ড 23.12%। পরীক্ষাগারের সংখ্যা বাড়লেও শনিবার সবগুলো ল্যাবের ফল জানানো হয়নি বুলেটিনে। দেশে করোনার সংক্রমণের ব্যাপকতা স্থিতিশীল রয়েছে সপ্তাহখানেক ধরেই। গড়ে প্রতিদিন 15,000 নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 3.5 থেকে 4,000-এর মধ্যেই থাকছে। শনিবার করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় বেড়েছে পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার, আর নতুন করে আক্রান্ত হয়েছেন 3,504 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.12%। মৃত্যুবরণ করেছেন 34 জন এবং এ পর্যন্ত 1,695 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 54,318 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.54%। সবশেষ মারা যাওয়া 34 জনের মধ্যে 32 জনই পুরুষ, আর মৃতদের 13 জনের বয়সী 61 থেকে 70 বছরের মধ্যে। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রামে 10 জন, খুলনা 1 জন, রাজশাহী এবং সিলেটে 4 জন করে এবং
রংপুরে 2 জন। দেশে এখন করোনা পরীক্ষাগারের সংখ্যা 67টি হলেও শনিবার 9টি ল্যাব কেন তাদের নমুনা পরীক্ষার ফল স্বাস্থ্য অধিদপ্তরকে দেয়নি তার কারণ স্পষ্ট করা হয়নি স্বাস্থ্য বুলেটিনে। 67টি পরীক্ষাগার হলো, তবে আজকে আমাদের হাতে 58টি পরীক্ষাগারের ফলাফল এসেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে করোনার পরীক্ষা সংকট মেটাতে বিকল্প হতে পারে অ্যান্টিজেন টেস্ট। এর মাধ্যমে পিসিআর টেস্টের কাছাকাছি 84% সঠিক ফল মিলবে মাত্র 40 মিনিটে। এরই মধ্যে এই কিট ব্যবহার শুরু করেছে ভারত। সাফল্য পেয়ে তাদের পরামর্শ এই অঞ্চলে ব্যবহারের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারা। রাশেদ লিমিনের আরও একটি রিপোর্ট। টেস্ট টেস্ট আর টেস্ট, করোনা মোকাবিলায় এই তত্ত্বে শুরু থেকেই পিছিয়ে বাংলাদেশ। 18 কোটির এই দেশে যখন সর্বত্রই ছড়িয়ে পড়েছে কোভিড-19, তখন 3.5 মাস পরে এসে গড় টেস্ট প্রতিদিন 16,000। এমন বাস্তবতায় পাশের দেশ ভারত এগিয়েছে অ্যান্টিজেন টেস্টের দিকে। দ্রুত রোগী শনাক্তে এই কিট কার্যকর বলছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান। It is very specific. If the test is positive, it is positive. It does not cause false positive. Antigen test now is available in India. It is done by the government. 15,000 tests are done in Delhi every day. But the test is very quick. Therefore, in situations where it's a question of that you want a report within 1 hour, this test becomes very handy. গবেষণা বলছে এই টেস্ট 84%ই কার্যকরী। পজিটিভ ফলাফলের শতভাগই পজিটিভ আর নেগেটিভের 16% নিয়ে যে সন্দেহ তা দূর করতে ব্যবহার করা যেতে পারে পিসিআর। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়ে ফলাফল মিলবে মাত্র 35 থেকে 40 মিনিটে। আক্রান্তের প্রথম দিনেই মিলে ফল। তো বাংলাদেশ মেডিকেল মাইক্রোবায়োলজি সোসাইটি এবং ল্যাবরেটরির যে পরামর্শক কমিটি আছে করোনার জন্য, তারা কিন্তু এই অ্যান্টিজেন টেস্ট শুরু করার জন্য ইতিমধ্যেই বলেছেন অফিসিয়ালি। তো আমি মনে করি এটা দ্রুতই চালু করা উচিত। লক্ষ লক্ষ পিসিআর করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, এই জন্য আমাকে অবশ্যই বিকল্প নিতে হবে। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দরকারি পলিসি, কারণ আমি পিসিআর কখনোই দিতে পারবো না। স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্টরা বলছেন টেস্ট বাড়াতে এই কিট নিয়ে ভাবছেন তারা। অ্যান্টিজেন হতে পারে সেটা নিয়ে আমাদের ল্যাবরেটরি সায়েন্টিস্টরা আলাপ আলোচনা করছেন, সে বিষয়ে হয়তো একটা সিদ্ধান্ত আসবে। তারপরে গণস্বাস্থ্য অ্যান্টিজেন টেস্ট কিট তারা পরীক্ষার জন্য দিবে বঙ্গবন্ধু মেডিকেলে। পিসিআর টেস্টের চেয়ে খরচও তুলনামূলক কম হবে এই অ্যান্টিজেন টেস্টে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশের 95% মানুষের আয় কমেছে। এতে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। এই অবস্থায় শুধু নিম্নবিত্ত নয়, সবার জন্য নতুন করে পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। পরিস্থিতির উত্তরণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান পরিকল্পনা মন্ত্রীর। রিপোর্ট মৌসুমী ইসলামের। আগে আমার মনে করেন একটা ছোটখাটো শোরুম ছিল, সেটা এখন মনে করেন বাসায় আনছে। সবসময় বিক্রি টিক্রি ভালোই হতো, মোটামুটি মাসাল্লাহ আমার চলতে পারতাম। এখন তো আমি চলতে পারতাছি না। করোনা দুর্যোগে ব্যবসা গুটিয়ে আনার গল্পই বলছিলেন রাজধানীর কাঁঠাল বাগানের এই বাসিন্দা। জীবিকা বাঁচানোই এখন দায় হয়ে উঠেছে তার জন্য। একই অবস্থা রাজধানীর শপিং মলগুলোরও। একটি শপিং মলে গিয়ে 1.5 ঘন্টায় চোখে পড়ে মাত্র 3 জন ক্রেতা। কাস্টমার 2-1 করে আসলেও চলতো, কিন্তু সেটাও মাঝে মধ্যে পাই না। অনেক স্টাফ আমি এই মাসে অলরেডি 2 জনকে মানা করে দিয়েছি, কারণ আমরা নিজেরাই চলতে পারতেছি না। এই অবস্থায় শুধু সরকারি চাকরিজীবী ছাড়া সব শ্রেণীর মানুষকেই জীবনযাপনের ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। আয় বেড়ে না, ব্যয় বাড়ছে। চাল ডাল সব জিনিসের দাম বাড়তি, বিশেষ করে যাতায়াত খরচ বেশি। ব্যাপারটাও এরকম যে অনেক কিছু কাটছাট করতে হচ্ছে। সম্প্রতি ব্র্যাকের এক গবেষণায় দেখা যায় কোভিড-19-এর প্রভাবে দেশে প্রায় 100% মানুষের আয় কমেছে। এদিকে বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর তথ্য বলছে করোনায় 5,000-এর কম আয়ের মানুষের 75% পর্যন্ত আয় কমেছে। 5 থেকে 15,000 আয়ের মানুষের 50% আর 15 থেকে 30,000 আয়কারীদের উপার্জন কমেছে 25% পর্যন্ত। তবে পণ্যের দাম বেড়েছে 10% পর্যন্ত। এ অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুতে হবে সরকারকে। ইতোমধ্যে অনেকেই তাদের চাকরি হারিয়েছেন, ব্যবসার সংস্থান হারিয়েছেন। ছোটখাটো উদ্যোক্তা যারা ছিলেন তারা তাদের জিনিস বিক্রি করতে পারছেন না, ফলে তাদের আয় কমে গেছে। সরকার সামাজিক সুরক্ষা খাতে যতখানি অ্যালোকেশন দেওয়া হয়েছে সেইটার যথাযথ ব্যবহার হলে বেশ কিছু মানুষের কিন্তু কর্মসংস্থান যে হারিয়েছেন সেটা কিন্তু বেঁচে যাবে। পরিকল্পনা মন্ত্রী জানালেন সীমাবদ্ধতা সত্ত্বেও এই সংকটে সব আয়ের মানুষের জন্য কাজ করছেন তারা। এত সম্পদ আমাদের সরকারেরও তো নেই,
যে দীর্ঘকাল আমরা পারবো এটা। সরকার এসএমই খাতের জন্য, ক্ষুদ্র খাতের জন্য নানা ধরনের সহায়তা প্যাকেজ দিয়েছে। সুতরাং এইভাবে আমরা মনে করি যে গোটা অর্থনীতি পুনরুজ্জীবিত হলে তারা উপকৃত হবে এবং তারা তাদের কাজে ফিরে আসবে। করোনা ভাইরাসের কারণে এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে কত সময় লাগবে তা জানা নেই কারোরই। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থায় সরকারের নেয়া নানা উদ্যোগে সুশাসন নিশ্চিত না হলে ভয়াবহ ঝুঁকিতে পড়বে দেশের করোনা পরবর্তী অর্থনীতি। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা যাদের, সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে অন্তত 90 জন করোনা আক্রান্ত। সচিবালয়ের সুরক্ষিত পরিবেশে এত কর্মকর্তা কর্মচারী সংক্রমিতের ঘটনাকে অস্বাভাবিক বলে মনে করছেন জনপ্রশাসন সচিব। তবে মন্ত্রীর দাবি কাজের বিঘ্ন ঘটছে না তাতে। রিপোর্ট এহসান জুয়েলের। দেশে কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চিকিৎসা খাতে নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠছে হর হামেশাই। এই সময়টাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, কিন্তু সেখানেই করোনার ভয়াল থাবা। সাধারণ ছুটির পর সচিবালয়ে কাজ শুরু হয় 27 এপ্রিল। 23 এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় দায়িত্ব পালনকালে আক্রান্ত হলে সরকারি কর্মচারীরা 5 থেকে 10 লাখ টাকা পাবেন। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগে 300 আর স্বাস্থ্য শিক্ষা বিভাগে জনবলের সংখ্যা 180 জন। তাদের মধ্যে 90 জনই এখন কোভিড রোগী। আরো 3 জন 4 জন আছে, ওরা আক্রান্ত, তারপরে ওই রুমে অফিস করে সবাই। গত সপ্তাহে একদিনে 20 জনের নমুনা পরীক্ষাতেই শনাক্ত হয়েছেন 18 জন। এক মন্ত্রণালয়ে এতজন আক্রান্ত হওয়ার ঘটনাকে স্বাভাবিক মনে করছেন না জনপ্রশাসন সচিব। এটা খুবই স্বাভাবিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় সব আক্রান্ত হয়ে গেলে তো আমাদের স্বাস্থ্যসেবা কারা দিবে? স্বাস্থ্যমন্ত্রী আক্রান্তের সংখ্যার কথা স্বীকার করে বলছেন কাজ চালিয়ে নিতে সুস্থ থাকার বিষয়টি এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। আছে এখানে পর্যায়ক্রমে, এটা তো একদিনে হয় নাই, গতকালে তো 20 জন হয়েছে, এইভাবে হয়েছে। কাজে এগুলা তো নাম ধরে ধরে বলতে পারবো না। আমাদের মন্ত্রণালয় থেকে বলেছে যে এই পর্যন্ত 90 জন আক্রান্ত। 90 জনের সংস্পর্শে আসা কর্মকর্তা কর্মচারীদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনার ভয়াবহ এই দুঃসময়ে পুরো দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব যাদের কাঁধে, তারা যখন ব্যাপক হারে আক্রান্ত হন তখন প্রশ্ন উঠে সামনে থেকে নেতৃত্ব দেবেন কে? এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন এই সময় কতটা স্বাস্থ্যবিধি মেনে চলেছেন সেটা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বিভিন্ন জেলার 94 জন জনপ্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে সুবিধা আত্মসাতের অভিযোগ রয়েছে এই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এদের মধ্যে 30 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 64 জন সদস্য রয়েছেন। এই জনপ্রতিনিধিদের ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছে। দুদকের অভিযোগ, ব্যবস্থাপনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের নেতৃত্বাধীন যাচাই বাছাই কমিটির সুপারিশে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। নওগাঁয় করোনা টেস্টের পরীক্ষার ফল পেতে 10 থেকে 12 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে ল্যাবে নমুনা জটের কারণেই বিলম্ব হচ্ছে। এ অবস্থায় করোনা বিস্তার রোধে জেলায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে নানা কর্মসূচি পালন করছে সামাজিক সংগঠনগুলো। সিভিল সার্জন জানান পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। নওগাঁ থেকে আরও জানাচ্ছেন এমআর রকি। নওগাঁর 11টি উপজেলা থেকে প্রতিদিন 130 থেকে 140 জনের নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকায় ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। প্রথম দিকে 3 থেকে 4 দিনেই নমুনার ফলাফল পেলেও বর্তমানে জটের কারণে সময় লাগছে 10 থেকে 12 দিন পর্যন্ত। নমুনার ফলাফল এত দেরিতে আসায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে জেলায়। গত 2 সপ্তাহ ধরে কিন্তু নওগাঁয় নমুনা টেস্ট একেবারেই বন্ধ ছিল, যার কারণে আমরা নওগাঁবাসী ভীষণ সংকটের মধ্যে পড়েছিলাম। নমুনা আসার আগেই রোগীটা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, এইটা ছড়িয়ে যাচ্ছে আমাদের মাঝে। পরীক্ষার ফলাফল দেরিতে আসায় চিকিৎসকদের চাপের মুখে পড়তে হচ্ছে বলে জানালেন এ স্বাস্থ্য কর্মকর্তা। ঢাকা অথবা রাজশাহী পাঠাচ্ছে তারা, ওখান থেকে রিপোর্ট আসতে 5 থেকে 7 দিন, ম্যাক্সিমাম 10-12 দিনের সময় লেগে যায়। এই জন্য আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। এই অবস্থায় জেলায় করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব ও আইসিইউ ইউনিট চালুর দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে সামাজিক সংগঠনগুলো। অনতিবিলম্বে নওগাঁয় করোনা টেস্টিং এর জন্য পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপন করা হোক। সমস্যার সমাধানে জেলা সদর হাসপাতালে একটি পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে বলে জানালেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। খবর পাইছি নওগাঁ জেলার জন্য হয়তো একটা আরটিপিসিআর ল্যাব বরাদ্দ হয়ে গেছে। ইনশাআল্লাহ তো
আরো খবর আছে যে হয়তো 15 দিনের মধ্যে সেটা এখানে চলে আসবে। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 239 জন আর মৃত্যু হয়েছে 4 জনের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এদিকে পিসিআর ল্যাব, আইসিইউ স্থাপন সহ কয়েক দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে জড়ো হন তেল গ্যাস বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ সময় জেলায় জেলায় করোনা টেস্টের জন্য ল্যাব স্থাপন সহ কয়েক দফা দাবি জানান বক্তারা। এদিকে একই দাবিতে গাইবান্ধা শহরের ডিবি রোডেও মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন। করোনা পরীক্ষা জালিয়াতির মামলায় গ্রেফতার আরিফুলের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর তিতুমির কলেজে স্থাপিত কোভিড বুথে চলত নানা অসামাজিক কাজ। ঘটেছে কলেজের কর্মচারীদের উপর চড়াও হওয়ার ঘটনাও। রিমান্ডে পুলিশের সঙ্গে অসদাচরণ করেন তিনি। রিপোর্ট তুহা খান তামিমের। এভাবেই পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান কোভিড পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের প্রধান আরিফুলের অনুসারীরা। তেজগাঁও থানায় জোর করে প্রবেশের চেষ্টাও করেন তারা। এদিকে রিমান্ডে থাকা অবস্থায় মাদক দাবি, ভাঙচুর সহ নানা অভিযোগ উঠেছে আরিফুলের বিরুদ্ধে। হাজতখানায় তার সাথে যেই থাকে তারই মারপিট করে। একা থাকার পরও সে ওই যে আমাদের সিসিটিভি, তারপরে আমাদের ফ্যান, টেবিল ফ্যান সব সে ভেঙে ফেলছে। সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি এবং আরও কয়েকটা মামলা আমাদের কাছে আসছে, এইটাও আমরা তো রিমান্ড চাইব। অন্যদিকে অর্থ জালিয়াতির দায়ে আরিফুলকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার স্ত্রী। গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি। গুলশান থানা এবং শেরেবাংলানগর থানা ওখানেই যেটি করা আছে ওখানে করছেন। আমি এই প্রসঙ্গে আর কিছু বলতে চাচ্ছি। কিছু স্বাস্থ্যকর্মীর প্রতি এরকম এবং মেয়েদের শ্লীলতাহানি বা এরকম কিছু অন্যায় ধরে তখন আমি এটা সহ্য করতে পারিনি। ঠিক আছে, আমাকে খবর দিয়েছেন গিয়েছে, তো সবকিছু বিবেচনা করেই চলে এসেছে। করোনাকালে সময় যখন মানবিকতার নিদর্শন রাখছে, ঠিক তখন জেকেজি নামের প্রতিষ্ঠানটি করোনার টেস্টিং বুথ বসিয়ে দিনের পর দিন সাধারণ মানুষের সাথে করেছে প্রতারণা। কলেজের ছাত্রছাত্রী এবং কর্মচারীদের অভিযোগ, এখানে করোনার টেস্ট তো হয়নি, বরং দিনের পর দিন করেছেন অসামাজিক কার্যকলাপ। তিতুমির কলেজের কর্মচারী শাহাবুদ্দিন বলছিলেন তার উপর হামলার কথা। অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে আঘাত সইতে হয় অন্য কর্মচারী ও শিক্ষার্থীদেরও। আরিফুল আর আগে তেমন একটা কিছু হয়েছিল না। আরিফুল আর পরে এই এমডি সিও আমি দৌড় দিয়েছি, দৌড় দৌড় আমার কোপটা পড়ছে। বেড়া দিছে, বুথ বানাইছে 1 2 3 4, মানে মানুষের নমুনা নেওয়ার জন্য কিছু করে না। আমাদের ক্যাম্পাসটা তারা ওই বাইজিখানার মতো ইউজ করছে। এখানে নাচ গান এবং তাদের জৈবিক শারীরিক চাহিদার জন্য যা কিছু করা দরকার এখানে তাই করছে। প্রতারণার 2 মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করে আরিফুল চৌধুরীকে জেল হাজতে পাঠান। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এরপর লাখ টাকা উত্তোলনকারী গ্রাহককে টার্গেট করে নাটকীয় কায়দায় মোটর বাইকে ছিনতাই করছে একটি চক্র। সিসিটিভি ফুটেজ দেখে চট্টগ্রামে 6 জনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রগুলি ও 2টি মোটরসাইকেল। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গত 16 জুন নাসিরাবাদ এক্সিম ব্যাংকের সামনে ঘোরাফেরা করছিল কয়েকজন যুবক। এই সময় 2টি মোটরসাইকেল বারবার ব্যাংকের আশেপাশে ঘুরছিল, আবার ফুটপাত দিয়ে সাধারণ মানুষের বেশে হাঁটাচলাও করছিল তারা। এই সময় ফারুক নামে এক ব্যক্তি ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলে বের হয়ে আসেন। দুপুর 1টায় বন্দর এলাকায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা ঠিক করলে পিছু নেয় সংঘবদ্ধ ডাকাত দলের চক্রটি। কোতোয়ালি থানাধীন জমিতুল ফালা পশ্চিম গেটে আসলে 2 মোটরসাইকেল সিএনজির গতিরোধ করে। অনেকটা ফিল্মি কায়দায় এই সময় 5 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে শনিবার ভোররাতে কর্ণফুলী ও ওয়াসার মোড়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রটিকে গ্রেফতার করে। 7 জন ছিল, 7 জনের ভিতর 6 জনকে আমরা আটক করেছি এবং এই ডাকাতিতে ব্যবহৃত 2টি মোটরসাইকেল সেটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মূলত ছদ্মবেশে বিভিন্ন ব্যাংকের সামনে ঘোরাফেরা করে সংঘবদ্ধ চক্রটি। এই সময় টার্গেট করা ব্যক্তিকে অনুসরণ করে তারা। ব্যাংক থেকে কেউ টাকা নিয়ে বের হলেই তাকে টার্গেট করে সুযোগ বুঝে টাকা হাতিয়ে নেয়। বিভিন্ন এলাকার এখানে সীতাকুণ্ড লোক আছে, ফটিকছড়ির আছে, আনোয়ারার আছে, কর্ণফুলীর আছে, বিভিন্ন অঞ্চল থেকে এরা সংগঠিত হয়ে ডাকাতিগুলো সংগঠন করে। নগরীর বিভিন্ন থানায় গ্রেফতারকৃত আসামিদের নামে বেশ কয়েকটি চাঁদাবাজি ও ডাকাতি মামলা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার কারণে এমনিতেই আমানত কমছে ব্যাংকে, তার উপর প্রস্তাবিত বাজেটে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব আমানতকারীদের আরও নিরুৎসাহিত করবে বলে মনে করে ব্যাংকগুলো।
উচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাবে অর্থ পাচার বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। বেসরকারি খাতে কোনো পেনশনের ব্যবস্থা না থাকায় সংকটকালীন সময়ে ব্যয় নির্বাহী ব্যাংকে জমানো টাকাই মধ্যবিত্তের অন্যতম ভরসা। কিন্তু গেল বছরগুলোতে ক্রমশ কমিয়ে চলতি বছরের এপ্রিল থেকে সব ধরনের আমানতে সুদের হার সর্বোচ্চ 6% নির্ধারণ করে সরকার। এর মধ্যে প্রস্তাবিত বাজেটে আমানতের ওপর 3টে স্তরে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। আগে 10 লাখের বেশি থেকে 1 কোটি টাকা ব্যাংকে জমা রাখলে আবগারি শুল্ক দিতে হতো 2,500 টাকা। প্রস্তাবিত বাজেটে এটি বাড়িয়ে করা হয়েছে 3,000 টাকা। 1 কোটির ওপরে 5 কোটি পর্যন্ত আমানতে 25% শুল্ক বাড়িয়ে 15,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর 5 কোটির বেশি হলে দিতে হবে আগের চেয়ে প্রায় দ্বিগুণ বা 40,000 টাকা। ডিপোজিটাররা এটার থেকে কিছুটা আয়ের খাতে তারা বঞ্চিত হবেন, কারণ ডিপোজিটের রেট এমনিতেই কিছুটা কমে গিয়েছে এবং এর সাথে সাথে এক্সাইজ ডিউটিটাও বেড়ে গেলে তাদের যে এটার এগেনস্টে যে ইন্টারেস্ট পেল সেটা কিছুটা কম পাবে। মানুষজন কিন্তু টাকা ব্যাংকে রাখতে কিন্তু নিরুৎসাহিত হবে এবং তাতে করে আমরা যে লেস ক্যাশ সোসাইটি চাচ্ছি, যেটা আমরা ডিজিটাল বাংলাদেশ চাচ্ছি, সেখানে কিন্তু এটা আসলে কমপ্লিমেন্ট করবে না। ব্যবসায়ীরা বলছেন উচ্চ শ্রেণীতে আবগারি শুল্কের পরিমাণ প্রায় দ্বিগুণ করায় অর্থ পাচার বাড়বে। এক্ষেত্রে আমানতের পরিমাণ অনুসারে সহনীয় পর্যায়ে শুল্ক বাড়ানোর পরামর্শ। 5 কোটি এবং তদূর্ধ্ব যেখানে আগে 25,000 টাকা ছিল সেটা বাড়িয়ে 40,000 টাকা করা হয়েছে। এটা অলমোস্ট ডাবল। এইটা আমি মনে যুক্তিসঙ্গত না। 5 কোটি টাকা যেখানে 25,000 টাকা ছিল সেখানে 30,000 টাকা হতে পারে। টাকা যদি মানুষ দেখে যে না সরকারি সব নিয়ে যাচ্ছে, তখন সে ব্যাংকে টাকা রাখবে না, অন্য জায়গায় চলে যাবে। কালোবাজারি করে টাকা বিদেশে চলে যেতে পারে। বর্তমানে ব্যাংক হিসাবে 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা এবং এর উপরে 10 লাখ টাকা পর্যন্ত থাকলে 500 টাকা আবগারি শুল্ক দিতে হয়। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে ঘরে বসেই চলছে ভার্চুয়াল ক্লাস বা অফিসিয়াল মিটিং। চাহিদা বেড়েছে হেডফোন থেকে শুরু করে নিত্য দরকারি ইলেকট্রনিক্স পণ্যের। বিক্রেতারা বলছেন স্বাভাবিক সময়ের চেয়ে এসব পণ্যের বিক্রি বেড়েছে 50 থেকে 60% পর্যন্ত। প্রায় সব পণ্যেরই দাম বেড়েছে 10 থেকে 15%। ক্ষেত্র বিশেষে আবার তা 30% বেশিও হয়েছে। এলসি জটিলতা কেটে গেলে দাম স্বাভাবিক হবে বলে জানান আমদানিকারকরা। রিপোর্ট মামুন আব্দুল্লাহ। I'm fine, thank you. How are you, sir? করোনা ঝুঁকিতে দীর্ঘদিন ধরে বন্ধ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। বিকল্প উপায়ে ঘরে বসে চলছে ভার্চুয়াল ক্লাস। ঝুঁকি এড়াতে মিটিং সহ সময়মতো দাপ্তরিক কার্যক্রম শেষ করারও বড় ভরসা এখন ইলেকট্রনিক্স এসব ডিভাইস। বাজার ঘুরে দেখা যায় করোনার সময় নিত্য প্রয়োজনীয় এসব পণ্য বেচাকেনায় বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে বিক্রেতাদের। তারা বলছেন হেডফোন, ওয়েবক্যাম, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মনিটর, রাউটার সহ প্রযুক্তির নানা পণ্যের বিক্রি বেড়েছে কয়েক গুণ। হেডফোন আর ওয়েবক্যামের জন্য, আর এটা কেনার কারণটা হচ্ছে আমাদের এখন অনলাইন ক্লাস স্টার্ট হচ্ছে তার জন্য। বিশেষ করে ওয়েবক্যাম, হেডফোন, তারপর স্পিকার, এগুলোর চাহিদা আসলে দ্বিগুণ বেড়ে গিয়েছে। টিচাররা কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, আপনি অ্যাডমিন থেকে গার্ডিয়ানদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন, এটা অনলাইন ছাড়া এখন কোনো উপায় নেই। মার্কেটে এসে অনেকে পড়েছেন বিপাকে। বাড়তি প্রতিটি পণ্যের দাম। 1500 টাকার ওয়েবক্যাম 2,000 টাকা, 800 টাকার হেডফোন 1200 টাকা, 700 থেকে 800 টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর। এজন্য আমদানি কম হওয়াকেই দায়ী করছেন বিক্রেতারা। 5000-এর মতো ডিফারেন্স পাচ্ছি অনলাইন আর ফিজিক্যালি এসে। করোনার এফেক্টের জন্য আমাদের প্রাইসটা একটু বেড়ে গেছে, কারণ প্রোডাক্ট অ্যাভেলেবেল আমরা করতে পারছি না। আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব পণ্যের দাম কমবে না বলে মত সংশ্লিষ্টদের। এলসির গুলি ঠিক মতো প্রপারলি এখানে ঢাকা এসে মাল পৌঁছে নেই, তবে এটা অল্প সময়ের জন্য একটু দাম বৃদ্ধি পেয়েছে। আশা করি যে অল্প 2-4 দিনের মধ্যে এটার দাম আবার পড়ে যাবে এবং নির্দিষ্ট আগের যে দামটা আছে সেই মূল্যটা আবার আমরা বাজারে পাবো। দেশে তথ্য প্রযুক্তি খাতের আনুষঙ্গিক পণ্য বাজার প্রায় 2,000 কোটি টাকার। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর বিপর্যয়ের মধ্যেও বোরো ও আমনের আবাদের মধ্যবর্তী সময়টাতে আউশ চাষ করে এবার বিপ্লব ঘটিয়েছেন রংপুর অঞ্চলের কৃষকরা। আউশের লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি 4,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। এতে 12,500 মেট্রিক টন চাল বেশি উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের।
গত কয়েক বছরে রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে আউশের আবাদ। আবাদের লক্ষ্যমাত্রা এবার 59,500 হেক্টর নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 63,500 হেক্টরে। আশা করা হচ্ছে উৎপাদন হবে 1,95,000 মেট্রিক টন চাল। এবছর বোরো মৌসুমে ধানের ভালো দাম পাওয়ায় আউশের বাড়তি আবাদ করেছেন কৃষকেরা। বোরো এবং আমনের মাঝে যে আমরা আবাদটা করি, এটা হচ্ছে আমাদের বোনাস আবাদ। এটাতে পানি কম লাগে। আউশ ধান এবার তো বাম্পার ফলন, এবার ফসলে উদ্বৃত্তিও বেশি, খরচও কম। আউশ ধানটা খুব কম দামে বিক্রি হয়, কিন্তু এবার ধানটা ভালো থাকার কারণে আমরা কৃষকরা খুব উপকৃত হয়েছি। আঞ্চলিক কৃষি কর্মকর্তার দাবি কয়েক বছরে আউশের আবাদ 1 লাখ হেক্টরে পৌঁছবে। পরিবেশ বান্ধব ধান চাষ, যেখানে আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার টাল আপলিফ্ট করা লাগছে না। বোরোর কিন্তু প্রোডাকশন কস্ট হাই, কিন্তু আপনার আউশের উৎপাদন খরচ বোরোর চেয়ে অনেক কম। তবে কৃষক আন্দোলনের নেতা বলছেন, মজুতদারি সিন্ডিকেট ভেঙে সরকার নিজস্ব প্রভাব বলয় গড়ে তুলতে না পারলে এই সাফল্য কৃষকের উপকারে আসবে না। যদি সরকার খাদ্য সংরক্ষণের জন্য নিজস্ব উদ্যোগে বাবার স্টক গড়ে তোলার জন্য পেডিসাইলো গড়ে না তোলে, কৃষি যন্ত্রপাতিগুলো সমবায়ের মাধ্যমে কৃষককে না দেয়, তাহলে এর সুফলটা প্রকৃত কৃষক পাবে না। যারা উৎপাদকশীলী, এখানেও কিন্তু আয় বৈষম্য দেখা দেবে। আউশের সংযুক্তিতে ধানের 2 ফসলি জমিগুলো 3 ফসলিতে উন্নীত হওয়ায় বদলে যাচ্ছে এই অঞ্চলের ফসল বিন্যাস। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কোরবানির জন্য লালন করা 3 লাখ গবাদি পশু নিয়ে করোনার কারণে দুশ্চিন্তায় নাটোরের প্রায় 9,000 খামারি। প্রতি বছর রোজার ঈদের পরপরই রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গবাদি পশু কিনলেও এবার এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। এতে লোকসান আতঙ্কে খামারিরা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জাত ভেদে প্রতিটি গরু লালন পালন করতে খরচ হয় 2.5 লাখ টাকা পর্যন্ত, আর বিক্রি হয় সর্বোচ্চ 4 লাখ টাকায়। এছাড়া মহিষে 1.5 লাখ টাকা খরচ হলেও বিক্রি হয় 2 থেকে 2.5 লাখ টাকায়। তবে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে এলেও করোনার কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গরু ও মহিষ কেনা শুরু করেনি। ফলে শুধু কাঙ্ক্ষিত দাম নয়, লোকসানের শঙ্কা খামারিদের। 2 কোটি টাকা আমার এখানে ইনভেস্ট, খুবই চিন্তিতভাবে আছি। গরু ক্রেতা, পাইকারি ক্রেতা, খুচরা ক্রেতা কেউ আসছে না। টাকা কিভাবে দিব? আর গরু বিক্রি না করলে গরু কি দিয়ে আমি খরচ করে খাওয়াবো? গরু ও মহিষের খামারিদের মতো একই অবস্থা প্রায় 4,000 ছাগল ও ভেড়ার খামারিদের। হাটে তুললেও ছাগলের 3 ভাগের 1 ভাগ দাম বলছেন ব্যবসায়ীরা। 14-15 হাজার টাকা ছাগলের দাম 4-5 হাজার টাকা করে দিচ্ছে। কুরবানির সময় সঠিক মূল্যে যদি বিক্রি না করতে পারে তাহলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তবে কোরবানির পশু বাজারজাতের জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করে খামারিদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি, তারা যেন এই সমস্ত পশুর গাড়িগুলোকে সহজেই অন্য জেলায় গমনের সুযোগ দিতে পারে। আর জেলার বাইরে গবাদি পশু পাঠানোতে সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, ঈদকে সামনে রেখে এই গবাদি পশু তারা যেন নির্বিঘ্নে নিতে পারে, তার জন্য আমাদের ব্যবস্থা থাকবে। কোরবানির জন্য এবার 79,000 গরু, 12,000 মহিষ, 1,69,000 ছাগল ও 34,500 ভেড়া পালন করা হয়েছে। প্রাণী সম্পদ বিভাগ জানায়, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। সময় সংবাদ, নাটোর। নীলফামারীতে লাম্পি স্কিন ভাইরাসে কয়েক হাজার গবাদি পশু আক্রান্ত হয়েছে, মারা গেছে বেশ কিছু গরু। খামারিরা জানান, প্রতিদিনই এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রথমে জ্বর ও পরে চামড়ায় গুটি উঠে পা ফুলে যায়। এক পর্যায়ে পা ও গুটিগুলো ফেটে রক্ত বের হয়। কোনো প্রতিষেধক না থাকায় আতঙ্কে রয়েছেন খামারিরা। ক্যাপ্রিপক্স জাতীয় এই ভাইরাস মশা মাছির মাধ্যমে ছড়ায় বলে জানান সংশ্লিষ্টরা। এতে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে লাভের আশায় গরু লালন পালন করে এখন লোকসানের সংখ্যায় দিন কাটছে তাদের। এদিকে ভাইরাসটি প্রতিরোধে জেলায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সামনেতে যদি আরো বেশি হয় তাহলে আমাদের খামার অনেক ক্ষতি হবে, এমনকি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের গরু বিক্রি করতে হবে কম দামে। সরকার থেকে কোনো ইয়েও পাইছি না, আমরা চিকিৎসাও পাইছি না। আমরা এখন এই গরু আমরা কৃষক, আমরা কি নিয়ে খাবো? যেহেতু এটার কোনো স্পেসিফিক ভ্যাকসিন নাই, আমরা গোট পক্স ভ্যাকসিন দিচ্ছি। গোট পক্স ভ্যাকসিনের মাধ্যমে এই রোগটা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। সুস্থ এবং অসুস্থ গরুকে আলাদা করে মশারির যাতে ব্যবস্থা করে সেই বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। হবিগঞ্জে 2 সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে কর্মসূচির আয়োজন করে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এ সময় মামলাটিকে হয়রানিমূলক উল্লেখ করে দ্রুত তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিক মাসুদ আলী চৌধুরী ফরহাদ ও বদরুল আলমের বিরুদ্ধে গত 15 মার্চ রাজধানীর সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এর আগে কর্মকর্তা হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে মামলার আবেদন করলে তা খারিজ করে দেন বিচারক। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ওখানে কোনো মুঠতে পারছে এদিকে যাইলে বলো ওইদিকে যাও, ওইদিকে যাইলে বলো ওইদিকে যাও। আমরা সাধারণ মানুষ কোথায় গেলে রিক্সা পাবো আমরা নিজেরা জানি না। কি করোনায় মরবা না বাসায় মরবো না মেডিকেল আসি মরবা। স্বাস্থ্য অধিদপ্তরের আইসিইউর হিসেবের সঙ্গে মিল নেই বাস্তবতার। চিকিৎসার জন্য বেড়েই চলছে হাহাকার। করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু। নিয়মনীতির তোয়াক্কা না করে চট্টগ্রামে চলছে বেসরকারি হাসপাতাল। করোনা রোগী নিতে অনীহা, ভর্তি নিলেও বিল কয়েক গুণ বেশি নেয়ার অভিযোগ। করোনায় দেশে শুধু নিম্নবিত্ত নয়, সংকটে মধ্যবিত্তরাও। আয় কমেছে 95% মানুষের। নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা। চট্টগ্রামের নাটকীয় কায়দায় মোটরসাইকেল গ্যাংয়ের ধারাবাহিক ছিনতাই। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত। পুলিশের অভিযানে 6 সদস্য গ্রেপ্তার। এবং কোরবানির জন্য লালন করা 3 লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। করোনা সংকটে গরু কিনতে আগ্রহ নেই ব্যবসায়ীদের, লোকসানের শঙ্কা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।